বাসর রাতটা আমার একটু অন্যরকম ভাবেই কাটছে। পায়ে শাড়ি বাঁধা আর হাতে বাঁধা ওড়না, তাও ঝর্ণার হাতের সাথে, যেন পালিয়ে না যেতে পারি। সে ঘুমোচ্ছে, তবে তার ধারণা নেই আমি তো বাঁধনটা খুলে পালিয়েও যেতে পারি। তবুও আহাম্মকের মতো বেঁধে রেখেছে। কিন্তু এই মুহূর্তে আমার চরমভাবে হিসু লেগেছে। কি করব ভেবে পাচ্ছি না। যদি বাঁধনটা খুলে কাজটা সারতে যায়, আর সেই সময় যদি তার ঘুম ভেঙে যায়, তাহলে অন্য কিছুও হয়ে যেতে পারে। তাকে ডাকতেও পারছি না এই কারণে যে সে হয়তো খুব গভীর ঘুমেই মগ্ন হয়ে আছে। সারাদিনের ক্লান্তি মাখা শরীর, হাত দিয়ে তবে ডাকতে পারবো না। দুই হাত একসাথে বাঁধা, নরমভাবে ডাকা যাবে না। মুচকি হাসি দিয়ে ভাবলাম, ঠোঁটের ছোঁয়া দিয়ে ডাকলে কেমন হয়। ব্যাপারটা কি ভালো হবে বলে মনে হয়। বাধা মানলাম না। ধীরে ধীরে উষ্ণ শ্বাস নিয়ে এগিয়ে গেলাম তার ঠোঁটের দিকে। খুব ধীরেই তার মুখের উপরে আমার উষ্ণ নিঃশ্বাসটা ছেড়েছিলাম। হালকা করে ছুঁয়েছি মাত্র তার ঠোঁটটা। ঘুমটা যেন তার হুট করে ভেঙে যায়। ঘুম ভাঙার সাথেই অনেক বড় বড় চোখ করে তাকায় আমার দিকে। আমি তার মুখের সামনেই নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো হিংস্র বাঘিনীর সামনে পড়ে গেছি। এখনই ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিবে আমাকে। তবুও ঢপ গিলে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলাম তাকে, আপনি ঘুমাননি? ঝারনা পাল্টা একটা হুঙ্কার ছেড়ে বসল। থেমে গেলেন কেন আসব? আমি এক বিশাল দ্বিধার মধ্যে পড়ে গেলাম। তাকে কি তবে উষ্ণতা দিতেই এখন ডাকতে গেছি, নাকি আমার হিসু বিসর্জন দেওয়ার জন্য? কি করব এখন? মনের ভেতর ভয় নিয়ে আবার ঢোক গিললাম। কপাল থেকে ততক্ষে আমার ফোঁটা ফোঁটা ঘাম জড়ো হয়ে গেছে। বলেই বসলাম, ঝর্ণা, আমার না খুব হিসু লেগেছে। একটু বাঁধনটা খুলে দেন না। ওরে ফাজিল, মুতাই যখন লেগেছে, তাহলে ঠোঁটের দিকে কেন ডাকতে? সেটা কি হাত দিয়ে হতো না? আচ্ছা, সব উত্তর দিচ্ছি, আগে খুলে দেন। না, এখন এটা খোলা যাবে না। আমিও যাব ভেতরে। আমি অন্যদিকে ঘুরে থাকব। এবার যেন হিসুর বেগটা বন্ধই হয়ে গেল কথাটা শুনে। মেয়েটা কি আসলে আমাকে এতটাই অবিশ্বাস করছে? আমি ভেবে পাচ্ছি না কিছু। আমি মুখটা গোমরাহ করে বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। ঝর্ণা তখন বলল, কি হলো, যাবেন না? না। আমাকে যখন এতটাই অবিশ্বাস করেন, তাহলে বিয়ে করলেন কেন? আপনার মতো কাউকে পাবো না তাই। কাউকে অবিশ্বাস করে জীবন চালিয়ে নিয়ে যাওয়া যায় না। কেন বিশ্বাস করি না, সেটার জন্য আপনি দায়। আমি না। আমি ততক্ষণ না পর্যন্ত বিশ্বাস করব না, যতক্ষণ না পর্যন্ত কথা শেষ করে না সে। তবে শেষ কথাটা আমার জানা, এটা আর না বললেও চলবে। আমি তখন কিছু ভাবতে যাচ্ছিলাম গভীরভাবে, কিন্তু তখন দেখি আমার বাঁধনটা খুলে দিচ্ছে ঝর্ণা। বাঁধনটা খুলে সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমি আর অপেক্ষা করি না, উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসি। বারান্দায় এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ভাবতে থাকলাম তার আর আমার ভেতরের রহস্যটা। তবে আমরা দুজনেই এখন একা। তার আমি ছাড়া আর আমার সে ছাড়া আর কেউ নেই এখন। এটা ভাবতেই চোখের সামনে হঠাৎ ভেসে উঠে বাবার হাত ধরে হাঁটা সেই দৃশ্যটা। ভাবতেই চোখ দুটো খুব করে ব্যথা করে উঠল। কিন্তু এই ব্যথার কোনো মূল্য এখন নেই। সবকিছুর রহস্য অনেক দূরেই চলে গেছে। কবে ফিরবে আবার জানা নেই। আমি ছেলে হয়েই সহ্য করতে পারছি না। তাহলে ঝর্ণার ভেতরের অবস্থাটা কেমন, তা ভাবনাতে আসছে না আমার। ঘরের দিকে পা বাড়ালাম। বিছানার কাছে এসে দেখি ঝর্ণা এখনো সেই দিক ফিরেই শুয়ে আছে। আমি তখন তার পাশে গিয়ে কোমরে হাত রাখলাম। আস্তে করে চাপ দিয়ে নিজের দিকে টেনে আনি। কিন্তু সে কেন যেন আমাকে এখন সায় দিচ্ছে না। আমি বুঝতে পারি তার অভিমানটা। খুব শক্ত করে চেপে ধরি পেছন থেকে। মুখটা নিয়ে যায় কানের কাছে। একটা উষ্ণ নিঃশ্বাস ছাড়তে থাকি। এত উষ্ণতাতেও মন গলছে না ঝর্ণার। তবে তো আমি রাখতে পারছি না তাকে অভিমানের ভেতর। আরো শক্ত করে চেপে ধরি তাকে। নামিয়ে দিতে থাকি শাড়ির আঁচলটা। তবুও ঝর্ণা নিজেকে ছাড়িয়ে নিতে চায়। এবারের বাঁধনটা আরো শক্ত করে কানের নিচে আস্তে করে কামড় দিই একটা, যেন বুঝতে পারে তাকে আদর করতে চাইছি আমি। ঠোঁটটা নামিয়ে দিতে থাকি ঘাড়ের নিচে। টানতে থাকি তাকে আরো কাছে।
তারপর কানের কাছে গিয়ে খুব নরম স্বরেই বলি, ঝর্ণা, আমি আপনাকে ছাড়া কোথাও যাব না। কোথাও যাওয়ার নেই আমার। তবুও কেন এত অবিশ্বাস করছেন আমাকে বলেন। ঝর্ণার পুরো শরীর যেন স্তব্ধ হয়ে যায়। অনেকটা সময় পার হয়ে যায়, তবুও কোনো উত্তর আসে না তার মুখ থেকে। আমি তখন আবারও দ্বিধায় পড়ে যায়। এখন কি তার থেকে সরে যাব, নাকি আদরেই মেতে থাকব? কিছুই বুঝে উঠতে পারছি না। কিছুক্ষণ পরে ভেসে আসে কান্নার শব্দ। একই, ঝর্ণা কাঁদছে কেন? ঝর্ণা কাঁদছে কেন? ভেতরটা মোচড় দিয়ে উঠতে শুরু করে আমার। আমি না পারতে শরীরের পুরো শক্তি দিয়ে আমার দিকে ফিরিয়ে নিই। দুই হাতের মাঝে তার সদ্য ভেজা গালটা নিয়ে অস্থির মাখা কণ্ঠে বলি, ঝর্ণা কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? বলে না কাঁদছেন কেন? ঝর্ণা তখন গঙ্গাতে গঙ্গাতে বলে, ইমুতি, আমাকে থুয়ে কোথাও হারিয়ে যাবেন না। বলেন আমাকে, আপনি ছাড়া কেউ নেই আমার। বলেন না যাবেন না আমাকে ছেড়ে। আমার তখন মনে হচ্ছিল আমারও ভেতর থেকে কান্না বেরিয়ে আসতে চাইছে, কিন্তু দুজনে কেমন করে মানায়। আমি তখন ঝর্ণার ঠোঁটে আমার নরম ভেজা ঠোঁটটা মিশিয়ে দিই খুব গভীরভাবে, যেন সে তলিয়ে যায় উষ্ণতা পাওয়ার নেশায়। তার যেন মনে না হয় সে একা, তার আরও একটি অস্তিত্ব আছে। খুব গভীরে নিয়ে যেতে থাকি তাকে ঠোঁটের উষ্ণ রসতায়। ধীরে ধীরে হাতটা ঘুরিয়ে দিই তার বুকের উপরে। পাগল করে দিতে থাকি আমার গভীর উষ্ণতায়। বুকের স্পর্শ পেয়ে যেন তার পুরো শরীরে একটা বিদ্যুৎ চমকিয়ে যায়। আমার হাতের উপরে হাত রেখে বুঝিয়ে দিতে চায়, নিয়ে যাও তোমার সেই উষ্ণতার স্বর্গে। আমি পাগলের মতো তাকে উত্তেজিত করে তুলি সেই অশান্তকর মোহ থেকে কাটিয়ে তোলার জন্য। তার ঠোঁটের নরম রসগুলোও যেন সঙ্গী হয়ে ওঠে আমার। নিজেকে সঁপে দিই তার অস্তিত্বের ভেতরে। দুজনেই হারিয়ে যায় এক অজানা সুখের গহীনে। দুজনে লেপ্টে শুয়ে আছি শীতল ঘামের মিশ্রণে। তার নগ্ন বুকের সাথে লেপ্টে আছে আমার বুকটা। তার উরুটা রেখেছি আমার উরুর উপর, যেন দুজনের কোণে দূরত্ব না থাকে। মাঝে মিশিয়ে দিচ্ছি দুজনের শান্তকর ঠোঁট। কখনো বা বিলি কেটে দিচ্ছি তার ঘ্রাণময় চুলে। এর মাঝে ঝর্ণা হঠাৎ বলে উঠে, আচ্ছা, আমাকে ছাড়া আপনার আর কাউকে ভালো লাগবে না তো? প্রশ্নটা শোনার পরে ভেবেছিলাম একটু মজা করে মিথ্যে উত্তর দিব, কিন্তু পর ভাবলাম না, মেয়েটা উষ্ণতার গভীর মাখা আবেগ নিয়ে প্রশ্নটা করেছে। এটার উত্তর তার মন মতো না হলে সে এখনই ভেঙে পড়বে। মুহূর্তেই শেষ হয়ে যাবে এই ভালোবাসার রেশটা। আমি তখন বললাম, না, লাগবে না কখনো। তবুও ভয় লাগে জানেন ইমতি। কিন্তু কেন অন্য কাউকে ভালো লাগবে না? কারণ আপনাকে ছাড়া আমার আর কাউকেই ভালো লাগে না। কেন লাগে না? কেন লাগে না সেটা কি করে বলি? আপনি আমার জীবনে প্রথম। আপনি শেষ। এর আগে এত মেয়ের সামনে ঘোরা সত্ত্বেও কাউকে ভালো লাগেনি। আর এখন আপনি চলে আসার পরে অন্য কাউকে ভালো লাগতে যাবে কেন বলেন? ঝর্ণা কথাটা শোনার পরে আরো শক্ত করে চেপে ধরে, বুকের সাথে আরো গভীরভাবে লেপ্টে নেয়, টেনে নেয় আর কাছে, যেন তার ভেতরে আবারও চাইছে। এমন নরম আদর পেয়ে যে তার বুকে কখন গভীর ঘুমে হারিয়ে গেছি খেয়াল নেই। তবে ভেবেছিলাম সকালটা হবে অন্যরকম ভাবে, কিন্তু এমন আতঙ্কিত সকাল হবে জানা ছিল না। সকালের ঘুম যখন ভাঙে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে, কিন্তু পাশে যখন তাকিয়ে দেখি ঝর্ণার শাড়ি পরে আছে, কিন্তু ঝর্ণা নেই। ভেতরটা মারাত্মকভাবে মোচড় দিয়ে ওঠে। ঝর্ণার শাড়িটা হাতে নিয়ে বুকের সাথে ঘেঁষে নিলাম। এখনো ভেসে আসছে তার ঘামের ঘ্রাণটা, কিন্তু ঝর্ণা উঠে গেল কোথায়? শাড়িটা হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠলাম। বাথরুম, রান্নাঘর, বারান্দা সব খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। দরজার কাছে এসে দেখি দরজাটা খোলা। এই দরজা খোলা দেখে আমার মাথা ঘেমে উঠল চরমভাবে। এই অচেনা শহরের রাস্তায় ঝর্ণা হারিয়ে গেল না তো? পরক্ষণে কিছু ভাবলাম না। ঘরে গিয়ে হাত মুখ না ধুয়েই জামা পরে নিলাম। তবে এতক্ষণেও আমার চোখ একটা জিনিস খেয়াল করেনি। আমাদের জামার ব্যাগটা পুরো খোলা, তার ভেতর থেকে সব কাপড় হুলস্থুলভাবে বের করে রাখা বাহিরে। আমি এসব দেখে যেন নিস্তেজ হয়ে পড়ছি। এসব কি হচ্ছে আমার চোখের সামনে? খুব ভয় নিয়ে ব্যাগের কাছে গেলাম।
ব্যাগের কাছে গিয়ে দেখি গহনার বাক্সগুলো আর সেই লাল শাড়িটা নেই। এবার আমার মাথা ঘুরে ওঠে, দম আটকিয়ে যায় ভেতর থেকে, যেন পুরো পৃথিবীটা উল্টিয়ে যাচ্ছে আমার সামনে থেকে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি ব্যাগের পাশে। কিছুই ভাবতে পারছিলাম না। ঠিক এমন সময় একটা শব্দ কানে ভেসে আসতে শুরু করে, সম্ভবত নূপুরের শব্দ। আমি মাথা তুলে তাকায় দরজার দিকে। এবার যেন আরো গভীরভাবে ধাক্কা খায়। ঝর্ণা সেজে এসেছে, সেই লাল শাড়ি, সেই গহনা, আর পায়ে নূপুর। কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছি না। এতক্ষণ কি হলো আমার সাথে? ঝর্ণা ধীর পায়ে এসে আমার সামনে দাঁড়ায়। তারপর মিষ্টি কণ্ঠে জিজ্ঞেস করে, দেখেন তো ইমতি, কেমন লাগছে আমাকে? কিন্তু আমি শুধু তাকিয়ে আছি তার দিকে। মুখ থেকে যেন কথা বের করতে পারছি না। কিছু বলতে না পেরে উঠে পড়লাম। জামা কাপড় খুলে এগিয়ে যাচ্ছিলাম ফ্রেশ হতে, কিন্তু পেছন থেকে ঝর্ণা হাত টেনে ধরে। এই, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, দেখছেন না সকালে আপনার জন্য কত সুন্দর করে সেজেছি? আমি যেন এবারও কথা টেনে আনতে পারছি না ভেতর থেকে। আসলে খুব বড় ধাক্কা খেয়ে ফেলেছি। শুধু এটাই বললাম, আমি ফ্রেশ হয়ে আসি। কিন্তু ঝর্ণা বলে উঠল, আগে চুমু খেয়ে আমার ঠোঁটটা রসে জবজবে করে ভিজিয়ে দেন। উহু, না, ব্রাশ করিনি, ব্রাশটা করে আসি। এই, তুই দিবি নাকি আমি ভিজাবো? হ্যাঁ, কোনটা? আমি ভেতর থেকে মনে হচ্ছে অনুভূতিটাই হারিয়ে ফেলেছি এই মুহূর্তে। কোনো টান আসছে না, কিন্তু তখন আমি অপ্রস্তুত ছিলাম। হঠাৎ ঝর্ণা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। কোনোভাবেই তাল সামলিয়ে উঠতে পারিনি। শুধু বুঝতে পারছি ঝর্ণা তার খসখসে শাড়িটা পরে আমার উপরে চাপ দিয়ে উঠছে। খুব শক্ত করে আমার দুই গাল চেপে ধরে তার হালকা ভেজা নরম ঠোঁটটা ডুবিয়ে দেয় আমার ঠোঁটের ভেতর, যেন তার ভেতর থেকে গলে পড়ছে উষ্ণ রস। আমিও সঁপে দিই তার ভেতর, কিন্তু ভেতরের টানটা তবুও জেগে ওঠে না। কিন্তু যখন দেখি তার হাত দিয়ে আমার হাতটা টেনে তার নিতম্বের উপরে রাখে, তলপেটটা তখন কিচ করে ওঠে। মনে হলো অজানা কোনো আতঙ্ক চেপে বসছে।